মহারাজ তো নড়েনও না চড়েনও না। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে মহারাজ যেন কোনো গভীর চিন্তায় ডুবে রয়েছেন। মাঝে মাঝে যদি ভেসে উঠতেন তবে না হয় ধরার চেষ্টা করতাম। উমা, মহারাজ কি মাছ নাকি আমরা মাছরাঙা? জলে থাকেন মহারাজ আর আমরা সামলাই ডাঙা। এদিকে আমি মরছি আমার জ্বালায়, আর ওই মনের সুখে কাব্য করে চলেছেন। থামো থামো, তোমাকে আর কাব্য করতে হবে না। এদিকে যা হয়েছে সে আমি বুঝছি। নিজেদের মধ্যে আর আমি তুমি করে লুকোচুরি খেলে কি হবে মহারাজ? আমরা তো সবাই আপনার পাশেই আছি, আপদে বিপদে একসাথে ঝাঁপিয়ে পড়বো। সবাইকে কি আর সব কথা ভরসা করে বলা যায়? কি হয়েছে আমাকে বলুন মহারাজ। আপনি না বললে কি হবে? আমি তো জানি যে আমি আপনার মুশকিল আসান। না না, এটা কোনো কানে কানে ফিসফিস করার কথা নয়, আলোচনা করতে হবে, সবাইকে ব্যাপারটা জানাতে হবে। না না, ব্যাপারটা যদি বেশ গোলমেলে হয় তাহলে না হয় বরং এবেলা না করে ও বেলা বসলেই হয়। আর এ বেলা ও বেলা নয়, এবার থেকে না দুবেলাই থাকতে হবে, আর এটাই হলো আসল কথা। সে কি সম্পূর্ণ দিবস? না মানে সে তো অনেক সময়, মানে সারাটা দিন। ব্যাপারটা সেরকমই, আর এ আমার মুখের কথা নয়, একেবারে কাগজে কলমে লেখা। চলবে না চলবে না, ওই আসে যাই আর মাইনে পাই এ আর চলবে না। এবারে একেবারে নবাবের ফতোয়া এসেছে মুর্শিদাবাদ থেকে, পালানোর কোনো পথ নেই। না না, আমার কেমন যেন খটকা লাগছে। নবাবের আবার হলো কি রাতারাতি কাজ করার জন্য একেবারে ফতোয়া পাঠিয়ে দিতে হবে? নবাবের কাজ নবাব করেছেন, তাতে আর আমাদের বলার কি আছে? তা কি লিখেছেন ওই ফতোয়াতে? কেন আমার মুখের কথায় বিশ্বাস হচ্ছে না? এই দেখো, এখানে লেখা আছে কাল থেকে যেন সবাই সকাল বিকেল দুবেলায় যথা সময়ে রাজসভায় হাজির হয়, আর কেউ হাজির না হলে তার জন্য বেতনটাও কাটা যায়। এ তো মরার উপরে খানার ঘা, না এসব থাকা যাবে না। তবে এমন নির্দেশের কারণটা কিন্তু ঠিক স্পষ্ট হলো না মহারাজ। না মানে এমনি এমনি কি নবাব আমাদের খুঁচিয়ে এইভাবে ঘা করবেন? তুমি আর বেশি ফটফট করো না। নবাব খোঁচাবেন না কাতুকুতু দেবেন সেটা তাঁর ইচ্ছে, তোমাকে বলে দেবেন নাকি? না 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 না, কারণ একটা আছে বই। কোনো এক ইংরেজ পর্যটক নাকি পরিদর্শনে আসছেন। কাজের হাল হকিকত দেখে তিনি যদি যেমন তেমন কিছু লিখেন তাহলে শুধু তো আমাদের নয়, নবাবেরও বদনাম হয়ে যাবে। আর তাতে করে হাতে নয়, তবে নবাবের ভাতে মার খাওয়ার ভয় আছে। এটা গোপাল ঠিক বলেছে, আমাদের নয়, ইংরেজদের কাছে ভালো সেজে নবাব নিজের আখের গোছানোর জন্যই আমাদের চাপ দিয়েছেন। কিন্তু এখন তো নবাবের কথা শোনা ছাড়া আমাদের আর কোনো উপায়ও তো নেই। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, ওই পর্যটককে আসতে দিন আগে, তারপরে শুধু রাজ্য নয় দেশের সম্মানও কিভাবে তুলে ধরতে হয় সেটা ভালো মতোই দেখিয়ে দেব। তবে একটা কথা, একটা কথা বলে ওরকম থমকে গেলে কেন? যা বলবে সেটা বলে ফেলো। ওই বিদেশি অতিথি আসার আগে মন্ত্রীমশাই নিজে দাঁড়িয়ে থেকে হাত লাগিয়ে যদি রাজপ্রাসাদের আশেপাশে একটু সাফ করে দিতেন তাহলে ব্যাপারটা একটু চকচকে হয়ে যেত। সেটা এমন কি কথা? এটা তো আমি না বলতে মন্ত্রী নিজেরই করার কথা। যাও যাও মন্ত্রী, আর সময় নষ্ট না করে লোকজন জোগাড় করে লেগে পড়ো। বিটলেটা তো শেষ বেলায় আচ্ছা একটা কল খাটিয়ে আমাকে ফাঁসিয়ে দিয়ে গেল। কি জ্বালাতনে পড়লাম রে বাবা। করছিস কি? অত রয়ে বসে করলে হবে? তোল তোল, তাড়াতাড়ি তোল, সব ঝেঁটিয়ে সাফ করে দে। এত জঞ্জাল সাফ করা কি আর মুখের কথা? আর কত তাড়াতাড়ি করবো? ঠিক করেছিস, রাজ্যের যেখানে যত জঞ্জাল সব যেন এখানে এনে জড়ো করে রেখেছে, আর সেই সব তুলে আমাদের ফেলতে হবে। রে, ফেললে ফেল, ঢাললে ঢাল, তবে বাজে না বকে চটপট হাত চালা। বাপরে বাপ, গন্ধে গাটা কেমন গুলিয়ে গুলিয়ে উঠছে রে বাবা। মনে হচ্ছে অন্নপ্রাশনের ভাত উঠে আসবে এবার। কি মন্ত্রী, কাজ কদ্দূর? আরে ওদিকে ইংরেজ পর্যটক যে এলো বলি। না না, কাজের গতি দেখে তো মনে হচ্ছে কাজ গোছানো এখনো বহুদূর। ফাঁকায় ফাঁকায় ঘুরে বাজে না বকে নেমে দেখো না, এখানে কাজও হচ্ছে আর সবাই কাজেও লেগে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, পচা গলা আবর্জনা সব একেবারে সাফ করতে হবে, দরকার পড়লে আরো লোক লাগাও। ও আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ,
মন্ত্রীমশাই যখন আছেন তখন দরকার পড়লে উনিও হাত লাগাবেন। সবে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। কি বলেন মন্ত্রীমশাই? যেতাচ্ছি না, আমাকে ফাঁকতালে কাদায় ফেলে খুব ফুর্তি হচ্ছে। একবার মৌকা পাই এমন দেব না, টের পেয়ে যাবে। আহা, হাত থাকতে মুখে নয়, করো করো করো, কাজ করো। আমাকে দিয়ে জঞ্জাল সাফ করানো, দেখাচ্ছি দেখাচ্ছি মজা। ও আর কিছুক্ষণ ধরে রাখলে হাতে হাজা হয়ে যাবে। এই জঞ্জাল কটা কোথায় ফেলবো? কেন দেখতে পাচ্ছিস না আমার মাথাটা তো খালি আছে, আমার মাথাতেই ফেল যত সব জঞ্জাল কোথাকার। মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের মেজাজ বেশ খারাপ। লা 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 লা। বলি ভর দুপুরে যাত্রা শুনতে যাবে নাকি? ও দুটো করে বেশ ফুর্তি হয়েছে দেখছি। আরে বাবা, এসব আমার গোপালকে টেক্কা মারার চাল। ভেবেছিল আমাকে দিয়ে জঞ্জাল সাফ করিয়ে আমাকে ফুটো করে রাখবে। এবার আমি পেটমোটাকে ফুটো করে ছাড়বো। দেখো আসল ব্যাপারটা কি সেটা বলো তো। আরে বাবা, রাজসভায় আজ ইংরেজ পর্যটক আসছে। ও তাই বলো তাই বলো, সেই জন্য তুমি এমন সাজগোজ করে বাবু সেজে। হ্যাঁ হ্যাঁ, প্রথম দর্শনেই ওই ইংরেজ বাবুকে কাজ করতে হবে না। আগে দেখো দাঁড়ি, পরে কোন বেচারি। হাজার হোক তুমি মহারাজের খাস লোক বলে কথা। বাবা বললে হবে, খরচা আছে। আসুন আসুন আসুন, কৃষ্ণনগরে আপনাকে স্বাগত। ও স্বাগত ঠাগত পরে হইবে, এই রোদ আর গরমে আমার একেবারে চাঁদি ফাটিয়া যাইবার জোগাড়। এই আমি এখন রেস্ট নিতে যাইব। হাই সে তো যাবেনি, তবে এসেছেন যখন তখন কৃষ্ণনগরের সব ঐতিহাসিক স্থানগুলো কিন্তু একবার দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ দেখতে হবে, বারবার দেখলেও এসব জিনিস পুরনো হয় না। রাবিশ রাবিশ, এইসব আর কি দেখার আছে? সেই তো ইট কাঠ পাথর কাঙ্কার। না, এই সাহেব পর্যটকের শিল্প সম্বন্ধে কোনো ধারণাই নেই, আর কেমন যেন আমাদের ছোট করার চেষ্টা। না 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 না, একে তো দেখছি বেশ নজরে নজরে রাখতে হবে। সাহেবের মনে হচ্ছে মাথাটা একটু গরম আছে। বেশ আসুন আসুন, তাহলে একটু বিশ্রাম নিয়ে নিন। এটা আপনি ঠিকই বলিয়াছেন। আসলে মহারাজ, আমি তো ওই এত দিকে মাথা দিতে হয় যে মাথার কাজ করে না। হ্যাঁ ইয়েস, এই মোটা আদমি, তুমি কি আমাকে কিছু বলিলে? না মানে হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের কৃষ্ণনগরে আপনার মাথার চিকিৎসা করারও ব্যবস্থা আছে, সব হয়ে যাবে। আহাম্মক কোথাকার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ও সব মানে টানে পরে হইবে। মা, সে কি? আমি আপনাকে চিনি গো চিনি, আপনি তো মন্ত্রী। কিন্তু মন্ত্রী মশাইয়ের এমন সাজগোজের বহর কেন? কেন আবার? একেই তো বলে বুড়ো বয়সে ভীমরতি। সত্যি মন্ত্রী, তোমার এরকম সাজ নিয়ে অতি বাড়াবাড়ির কারণ কি? না মানে আমি ভাবলাম বিদেশি অতিথি আসছেন বলে কথা, তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে না এলে চলে? হ্যাঁ হ্যাঁ, তবেই তো তেল পাট করতে সুবিধে হবে। বলিহারি শখ বটে তোমার মন্ত্রী। ইহা শখ নয়, ইহাকে বাংলায় বলে ভণ্ডামি। আমি সব জানি, আমি সব জানি। এই মরেছি, এবার তো দেখছি ইংরেজ সাহেবও আমাকে খোঁচা দিতে শুরু করেছে। বেশ, তাহলে এখন না হয় সাহেব অতিথিশালায় চলুন, ওদিকে তো সব ব্যবস্থা করাই আছে। আটি উত্তম।
অতি উত্তম, কিন্তু এই অধম আদমি কে আছে? এটা আপনি একেবারে মোক্ষম ধরেছেন, উনি আমাদের মন্ত্রী মশাই। একেবে বদিত্যম, মানে ওনার মতো আর কেউ নেই। উহা তো আমি দেখিয়াই বুঝিয়াছি। এটা কি হইতেছে? এই মরেছে, আমি আবার কি করলাম? কি করিলাম? আবার জিজ্ঞাসা করিতেছ কি করিলাম? আদি ফুল, যখন থেকে আসিয়াছ তখন থেকে দেখিতেছি তুমি আমার ছায়া মারাইতেছ। ওরে বাবা, এই ইংরেজ যে মনে মনে ভালোই পেচ কষছে। আমি এখন ভালো মতোই আন্ডারস্ট্যান্ড করিতেছি। আমার উপর তোমার এত রাগ, সেটা ওই ছায়া মারাইয়া শোধ তুলিতে চাইতেছ। ইহা আমার ইনসাল্ট, আমার অপমান। এই মরেছে, আমি আবার কি করে অপমান করলাম? কিভাবে অপমান করলেন সেটা তো ইংরেজ সাহেব ছুরি কোদাল দিয়ে বুঝিয়ে দিলেন আপনাকে। সব বুঝো মন্ত্রী মশাই কেমন না বোঝার ভান করতেছে। ফেসেছে মন্ত্রী মশাই, একেবারে মোক্ষম ফাঁসান ফেসেছেন। আমার ছায়াকে পা দিয়ে মারানোর শাস্তি তোমাকে পেতেই হবে। ইয়েস। যেমন কর্ম তেমনি ফল। কি আর করবে মন্ত্রী? তবে এখন যেভাবেই হোক সাহেবকে আর না চটিয়ে ওর খাতির যত্নের ব্যবস্থা করো। ওহ, নে তাড়াতাড়ি যা, এখনো এখানে ঘুরঘুর করছিস? ওহ, সেই কখন তো নিয়ে আসতে বলেছি। না 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 না, এই তো হাত চলছে, পা চলছে, এক ঝুড়ি পেয়ারা, কলা আর লেবু নিয়ে যেতে বলেছেন। আমি সব গুছিয়ে নিয়ে যাচ্ছি। আর তোর কাছে কি আছে দেখি? তুই আবার খালি ঝুড়ি নিয়ে ঘুরছিস না তো? গরম গরম ভাজতে গিয়েই তো দেরি হয়ে গেল। এই তো এক ধামা হিঙের কচুরি এই সবে ভাজা হলো। আর মিষ্টান্নর ব্যাপারটা কি হলো? ওহ, তার জন্য কি আমাকে ছোটাছুটি করতে হবে? না না না, এই যে কিন্তু এই এক থালা লাড্ডু আর সঙ্গে ক্ষীরের পায়েস নিয়ে আমি কি করি? কোনটা রাখি, কোনটা দিয়ে আসি? বাহ, চমৎকার। আর কি আছে? নিয়ে আয় জলদি। আয় শোন, আমার এক হাতে এক ভাঁড় ডাবলি আছে। ধাক্কা লাগলে কিন্তু মাখামাখি হবে, আমি সামলাতে পারবো না। এত খাবার কোনটা যে তেনার পছন্দ হবে কে জানে। যাই দেখি এতেই হবে নাকি আবার অন্য কিছু লাগবে। না 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 না, কিচ্ছু ভাববেন না, আসছে সব আসছে। এসব কি হইতেছে? আজ ওয়েটিং। আমার খিদে পাইয়াছে, আমি এক্ষুনি খাইব। হ্যাঁ, ব্যবস্থা সব তো করাই আছে। ফল মিষ্টি সব আসছে, মানে আপনার যেটা ইচ্ছে সেটাই খাবেন। দামড়া সাহেবের আবদার শোনা, খিদে পেয়েছে। বেটা তো আচ্ছা লেজে খেলাচ্ছে। এই তো এবার দেখুন, এই তো লাড্ডু, রাবড়ি, কচুরি। আর হ্যাঁ, এই ফলের মধ্যে পেয়ারা, কলা, লেবু আছে। কি খাবেন না? খাবেন। দেখুন দেখেই দেখুন না। আমি ফার্স্ট গুয়াভা খাইবো, তারপর বানানা খাইবো। এ মা, ছি এই গু নয় পারি ইডিয়েট। গুয়াভা মানে তোমরা যাকে বলো, কি যেন বলো, পেয়ারা। পেয়ারা। এ মা, কি বুদ্ধি! সব ছেড়ে পেয়ারা কলা, ওই দিয়েই ভরবে পেট থেকে গলা। হ্যাঁ, এই তো বেছে এই সব থেকে ভালো পেয়ারাটা তুলেছি। নিন, চটপট খেয়ে নিন। তুমি আমাকে হাসাইলে মন্ত্রী। আমি ওরকম পেয়ারা খাইবো না। না কিছুটাই না। নো, নেভার। সে কি পেয়ারার আবার এরকম ওরকম? সে আবার কিরকম? মনে হচ্ছে সাহেবকে পেয়ারা কেটে ফালি করে দিতে হবে, কি তাই তো? ভেরি গুড। তোমার দেখিতেছি অল্প বুদ্ধি আছে, ভেরি লিটল বাট আছে। একটু কি বলছেন সাহেব? উনি তো একেবারে বুদ্ধির ঢেকি, যেখানে সেখানে ধান ভাঙেন। এই নিন, কেটে দিয়ে। এবার একটা করে টুকরোগুলো খেয়ে নিন।
আগে ফল, তারপরে 101 খাবারের দল। এটা হইবে না, এই গোফের কাটিং ঠিক নেই। খাবো না খাবো না খাবো না, আমাকে সব পেয়ারার টুকরোগুলোকে জুড়ে দিতে হবে। ইয়েস। কি হয়রানি! বাপরে বাপ, এই সাহেব যদি এমন বায়না করে তাহলে আমি কেন? ভগবানেরও সাধ্যি নেই যে ওকে তোয়াজ করে। হইয়াছে। আরে আরে, এই চিৎকার করছে, এই আবার হাসছে। বাবা, ইংরেজের হলোটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এখন খাইবো না, এইসব যা খাবার আমার খাইতে ইচ্ছে করতেছে না। এইসব তোমাদের জন্য, আমার জন্য নয়। বেটা তো একেবারে ঘোল খাইয়ে ছাড়লো। না না না, এবার যা করার আমাকেই করতে হবে। আমি এই প্রাসাদ ঘুরিয়া দেখিব আগে। চলো, আমাকে ঘুরাইয়া দেখা। তোমাদের বিল্ডিং কেমন নোংরা ভাঙা চোরা আছে, আমাকে দেখিতে হইবে। হ্যাঁ, এইটাই তো আমি চাইছিলাম। সব ব্যবস্থা আমি করে রেখেছি। বেটা অনেকক্ষণ ধরে আমাদের অপমান করেই যাচ্ছে। এবার বেটাকে পত্রপাঠ বিদায় করতে হবে। গোপাল, ও গোপাল, তুমি কি কিছু বলছো? হ্যাঁ মহারাজ, বলছিলাম কি, ওই ইংরেজ সাহেবকে ঘুরিয়ে দেখানোর কাজটা আমি না হয় করি। আসুন আসুন, আমি সব ঘুরিয়ে দেখাচ্ছি। বেশ বেশ, চলো, আমি আর মন্ত্রী না হয় যাই সঙ্গে। রাজপ্রাসাদ তো বেশ ভালোই সাজানো গোছানো দেখিতেছি, কিন্তু আমাকে অত সহজে হ্যাপি করিতে পারিবে না। না, হ্যাপি না পাপি কি বললেন? এ যা বলেছেন, কিন্তু দেখুন কেমন সব ঝকঝক টকটক করছে। সে কি আর এমনি এমনি করছে? দেশ বিদেশ ঘুরে এইসব শ্বেত পাথর, ওই ঝাড় লণ্ঠন সব আনা হয়েছে। আমাদের লন্ডনে এরকম পাথর লণ্ঠন রাস্তার ধারে এমনি পড়িয়া থাকে। গরিব মানুষদের লাগলে ঠুলিয়া নিয়ে যায়। বেটা তখন থেকে খালি বড় বড় বাদ ছাড়ছে। দেখি আর কতবার বাড়তে পারে। হ্যাঁ, বলেন কি, সব বাইরে পড়ে থাকে? মানে এই সব আসবাবপত্র সবকিছু? হ্যাঁ, চেয়ার টেবিল সোফা সব এখানে কমা। আমাদের দেশে সব দামি ভেরি কস্টলি আছে। ইয়েস। এই ঢপবাজ ইংরেজকে এক্ষুনি ওর নিজের দেশে চালান না করলে আমার শরীরটা যেন কেমন ঝিমঝিম করছে। হ্যাঁ, আমাকে কিছু বলিলে? না না না, আমি আর কি বলবো। আমি তো ওই নিজের মনেই বিড়বিড় করছিলাম আর ওই এদিক ওদিক তাকাচ্ছিলাম। এই যে, এবার এদিকটা আসুন। হ্যাঁ, এইদিকে যাচাই করে দেখুন একটু। যাচাই তো আমি করিবই, কিন্তু সেটা যে আমি নিজের মতো করিয়াই করিব। আর তাহলে ঠিক বুঝিয়া যাইব যে এই খ্রিস্টের আগারে কতটা আলো আর কতটা কালো। তার আগে আমি তোমায় এমন কিছু দেখাবো যে দেখে চক্ষু একেবারে মানে ওই কি গাছ বলে, কি গাছ? মনে পড়েছে, চড়ক গাছ হয়ে যাবে। কি হলো মোটা আদমি, তুমি স্টপ হইয়া গেলে কেন? আমি থামলে কি হবে? আপনি এগিয়ে যান। হ্যাঁ, একেবারে নাক বরাবর এগিয়ে যান। এর বলিবার কি আছে? ওই তো সামনে দরজা। ও ভেরি নাইস, খোলাই আছে, একদম সোজা চলিয়া যাই। আরে বাবা, কি দরজাটা কোথায়? কি হোয়াট ইজ দিস? আরে আরে আরে, একটু দেখে শুনে পা বাড়াবেন তো। এ কি আর আপনাদের লন্ডন যে দরজা খুললেই ঠন ঠন? হ্যাঁ, ইয়েস, মানে আই মিন আয়না আছে, ইট ইজ মিরর। হ্যাঁ, ইয়েস, ইট ইজ মিরর। অলরাইট। বুঝেছেন যখন, তখন এবার একটু চোখ কান খোলা রাখুন। চোখ খুললেই তো আমি ফ্রুটস, মানে যাহাকে তোমরা ফল বলো, এই তাই দেখতে পাই। দেখছেন, দেখুন, আবার হাতের কাছে পেয়ে খেয়ে নেবেন না যেন। ফল খেলে চোখের পাওয়ার বাড়ে। এই তো এক ডিশ ফল, একটা তুলে চেখে দেখি। আমার দাঁতগুলো সব মরমর করিয়া ভাঙিয়া গেল। ও মাই গড! বোঝো ঠেলা, ঘুরতে এসে খালি খাই, মানে যা পাই তাই খাই। ওগুলো তার মানে সব নকল? গোপাল আগে থেকেই সাজিয়ে রেখেছিল? এই মোটা আদমি, আমাকে খালি হাঁটা করিতেছ? না, আর ঠকিলে চলিবে না। এবার একেবারে মেপে পা ফেলিব। 1, 2, 3.
ঘুরে দেখতে গিয়ে ইংরেজের যে একেবারে লেজে গোবরে অবস্থা। চিন্তা করবেন না মহারাজ, যা ব্যবস্থা করেছি তাতে ওকে একেবারে নাক কান কেটে বাড়ি ফিরতে হবে। আরে তাই তো দেখছি, ওর কপালে যে আর কি কি লেখা আছে কে জানে। নো নো কৃষ্ণচন্দ্র, আমার আর এখানে থাকা যাইবে না। নো নো নেভার। কেন সাহেব, মনে হচ্ছে ভালোই ছ্যাঁকা খেয়েছেন, এবার কি ধরলেই ছ্যাঁকা লাগছে? অনেক হয়ে যাচ্ছে, অনেক দেখি আছি, অনেক বুঝে আছি, আর নয়, আর 1 মিনিটও নয়। আমার এবার ভয় করিতেছে। রাইট, আমার ভয় করিতেছে। কিন্তু রাজ্যটা তো ভালো করে ঘুরে দেখাই হলো না সাহেব। নো 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 নো, আর ঘুরিয়া কাজ নেই। নো নেভার নট। এবার মনে হয় বাড়ি ফিরিতে পারলেই বাঁচি। আমি বুঝে গেছি যে এই স্টেট সব থেকে ভালো, আর এখানকার মতো বুদ্ধিমান লোক আর কোথাও নেই। নেভার। সত্যি সত্যি গোপাল, তুমি ছিলে বলেই এই যাত্রায় ওই খামখেয়ালি ইংরেজ পর্যটককে ফেরার রাস্তাটা দেখানো গেল। আজ গোপাল সত্যি মহারাজের আর এই রাজ্যের মান রেখেছে। গোপাল, তোমার তুলনা হয় না। যত যাই করি না কেন, সবার আগে এই দেশ আর তার দেশবাসী, আমরা একে অপরকে যে খুব ভালোবাসি। সাবাস গোপাল, সাবাস, তুমি সেরা, সবার সেরা। দখল করা আমাদের পক্ষে কোয়াইট ইম্পসিবল। রাইট স্যার, আমরা এখানে বাণিজ্য করিতে আসিয়াছি, আমাদের সঙ্গে তেমন সৈন্য নাই, আর আমি যতটুকু জানিয়াছি তাহাতে মহারাজ কৃষ্ণচন্দ্রের সৈন্য সংখ্যা প্রচুর। তুমি আমাকে হাসাইলে ম্যাম। শুনো, কোনো কিছু দখল করিতে গেলে সব সময় সোলজার লাগে না, চাটুরে দিয়া কাজ সারিতে হয়। ঠিক বুঝলাম না। ফার্স্ট অফ অল, আমাদের সেই আদমিকে খুঁজিয়া বার করিতে হইবে যে কৃষ্ণনগরের সব খবর রাখে, আর মানির লোভে সে আমাদের কাছে সব খবর সাপ্লাই করিবে। রাইট? রাইট স্যার, বাট তেমন লোক কি পাওয়া যাইবে? আই থিঙ্ক অবশ্যই পাওয়া যাইবে, বিকজ এই দেশের ট্রেটার, বেঈমানদের কোনো অভাব নাই। সো লেট আস সার্চ ফ্রম টুডে। ওকে স্যার। শুনো, টুমরো বিজনেস করিবার অচিলায় আমরা কৃষ্ণনগরের প্যালেসে যাইব, আর সেইখান থেকেই শুরু হইবে আমাদের সার্চিং। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। গুড। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? দেখে যাও, তোমার জন্য বাজার থেকে কি এনেছি। বলি কি এনেছো গো? হ্যাঁ, এই দেখো। ও মা, কোথায় যাবো গো? কিপটে বুড়ো আজ এত বড় একটা গোটা ইলিশ এনেছে। এই মাছের ভাজা করবে, ঝাল করবে, আর মুড়ো দিয়ে চচ্চড়ি বানাবে। হ্যাঁ গো হ্যাঁ, গোটা ইলিশ যখন এনেছো তখন এমন রাঁধবো না যে খাবে সে হাতের আঙুল চাটবে। হ্যাঁ, তুমি খুব খুশি হয়েছে তো গিন্নি? শুধু কি খুশি নাকি, খুব খুব খুশি হয়েছি গো। সেই জন্যই তো 4টি ক্যাটের কড়ি খসিয়ে ইলিশ আনা। আসলে খুশি হলে তোমাকে এত সুন্দর দেখতে লাগে না, কি বলবো, গাল দুটো ফুলে একেবারে লুচির মতো হয়ে যায়, তাতে আবার লালচে লালচে আভা। মরণ। মহারাজ, শুনলাম নাকি আপনার রাজসভায় আজ দুজন লালমুখো সাহেব আসছেন। এই কি শুনেছো, ওরা নাকি কৃষ্ণনগরে ব্যবসা করতে চায়। আশ্চর্য! কেন 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 আশ্চর্য কেন? সেই 7 সমুদ্র 13 নদী পার করে ওরা আমাদের এখানে ব্যবসা করতে এসেছে শুনলেই কেমন অবাক লাগে। আচ্ছা, ওদের বিলেতে কি খুব অভাব? আসলে রানী, অভাব হবে কেন? আসলে ওরা তো হলো বুড়িকে জাত, সারা পৃথিবী জুড়ে ব্যবসা করাই হলো ওদের উদ্দেশ্য। সে যাই হোক মহারাজ, খুব সাবধানে ওদের সঙ্গে কথাবার্তা বলবেন। কি জানি বাবা, কি যে আছে ওদের মনে। না 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 না, তুমি একেবারে চিন্তা করো না তো, ওদের কোন অন্যায় প্রস্তাবে আমি রাজি হব না। তাহলে আমি এখন আসি। দুর্গা দুর্গা, রক্ষা করো মা। মহারাজ, সাহেবরা তো এখনো এলো না। দেখো, আশা না আশা ওদের ব্যাপার, ওরা এলেও ভালো আবার না এলেও ভালো, তাই ওসব নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। কিন্তু লালমুখো সাহেব বলে কথা। সাহেবের নাম শুনেই মন্ত্রীমশাই কাত, তা সাহেব দেখলে তো হয়ে যাবে মত। এই, তোমরা থামো তো, কথা নেই বার্তা নেই, সব কথায় শুধু হ্যাঁ 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 হ্যাঁ। Shall we come in, মহারাজ কৃষ্ণচন্দ্র? আসুন সাহেব,
আসুন আসুন, আপনাদের জন্যই তো আমাদের মহারাজ অপেক্ষা করছেন। গুড, ভেরি গুড। বসুন সাহেব, এই কেদারা দুটোতে আপনারা দুজন আরাম করে বসুন। থ্যাংক ইউ। মন্ত্রীর কাজকর্ম দেখলে না গা জ্বলে যায় একেবারে। রাজসভায় আসতে আজকেও দেরি হয়ে গেল। কি আর করা যাবে, অমন সুস্বাদু ইলিশ তো আর গপ গপ করে খাওয়া যায় না। কি অসভ্য রে বাবা, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে মহারাজের দিকে পা করে বসে আছে। কোন রকম শিক্ষা দীক্ষা নেই দেখছি। আরে গোপাল জি, এসো এসো এসো। হ্যাঁ, এরাই হলো সেই সাহেব যারা আমাদের সঙ্গে ব্যবসা করতে চায়। গ্ল্যাড টু মিট ইউ। কি হইল, তুমি আমাদের দিকে হাত ভরাইলে না কেন? কাহারও সহিত দেখা হইলে করমর্দন করিতে হয়, এটাও কি তুমি জানো না? আসলে আজকে আনসিভিলাইজড, অসভ্য। সে তো বটেই, শুনেছি তোমরা নাকি খুব ভদ্র আর শিক্ষিত জাত। রাইট, সারা ওয়ার্ল্ডে আমাদের মতো শিক্ষিত আর ভদ্র জাতি আর নাই। সে তো দেখতেই পাচ্ছি, শিক্ষিত আর ভদ্র না হলে কেউ কি আর আমাদের মহারাজের দিকে পা তুলে বসে থাকে? হোয়াট, কি বলিতে চাও তুমি? বলতে চাই যে মুখে ভদ্র আর শিক্ষিত বলে বড়াই করলেও তোমাদের মতো অশিক্ষিত আর অভদ্র মানুষ এর আগে আমি দেখিনি। রাজা কৃষ্ণচন্দ্র, তোমার এই আদমি কিন্তু আমাদের ইনসাল্ট করিতেছে। মহারাজের দিকে পা তুলে বসে তোমরা মহারাজকে অপমান করতে পারো, আর আমি বললেই যত অপমান। হ্যাঁ শোনো সাহেব, এদেশে যখন এসেছো তখন আমাদের কাছ থেকে ভদ্রতাটা শিখে নাও, তারপর না হয় নিজেদের ভদ্র বলে জাহির করবে। How dare you! তুমি আমাদের উপরে দাও। অলরাইট, অলরাইট কৃষ্ণচন্দ্র, এর ফল কিন্তু তোমাকে ভোগ করিতেই হইবে। আরে যাও যাও, তোমাদের মুরদ আমার জানা আছে। আমি তোমাকে খুন করিয়া ফেলিব। I will kill you! খবরদার সাহেব, গোপালের গায়ে হাত দিলে ফল কিন্তু ভালো হবে না। কি করিবে? কি করব, এক্ষুনি রক্ষীদের ডেকে তোমাদের কারাগারে পাঠিয়ে দেবো। এই মরেছে, এ তো লাঠালাঠি হবার উপক্রম হলো দেখছি। হ্যাঁ, না না, যেমন করে হোক সকলকে ঠান্ডা করতে হবে দেখছি। কুল সাহেব কুল, চট করে এমন এমন মাথা গরম করবেন না। এমন মাথা গরম করলে চলে? তোমাদের গোপাল, ওর কথা ধরলে কি চলে সাহেব? ও এমন দুমদাম কথা বলে ফেলে ঠিকই, কিন্তু ওর মনটা আসলে খুব ভালো। বলিতেছ? কদিন আমাদের সঙ্গে মিশে দেখুন না, তাহলেই সব বুঝতে পারবেন। যান সাহেব, এখন কুঠিতে গিয়ে বিশ্রাম নিন, তাতে আপনাদের রাগ পড়ে যাবে। আর রাগ পড়ে গেলে তখন না হয় একদিন আপনাদের সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা করা যাবে। অলরাইট, অলরাইট, আজ আমরা চলিয়া যাইতেছি। বাই বাই কৃষ্ণচন্দ্র। দেখলেন তো মহারাজ, সামান্য একটু মিষ্টি কথায় সব হাতাহাতি লাঠালাঠি কেমন থামিয়ে দিলাম। কিন্তু এমন অসভ্য লোকেদের সঙ্গে ভবিষ্যতে আমি কিন্তু কোনো ব্যবসার ব্যাপারে জড়াবো না। সেটাই ঠিক হবে মহারাজ, বেটাদের এত বড় আস্পর্ধা আপনার দিকে পা করে বসে থাকে। ঠিক আছে মহারাজ, সাহেবদের সঙ্গে ব্যবসা করতে হবে না। এখন মাথা ঠান্ডা করুন দেখি। গোপাল, তুমি একটু রঙ্গরসিকতা করে মহারাজের মন ভালো করার চেষ্টা করো তো। এই ইনসাল্ট আমি কিছুতেই ভুলিতে পারতেছি না, কিছুতেই না। কিছু একটা করিয়া এই অপমানের প্রতিশোধ লইতে হইবে। রাইট, ওই কৃষ্ণচন্দ্র আর ওই গোপালকে বুঝাইয়া দিতে হবে যে ইউরোপিয়ানদের ইনসাল্ট করিলে তাহার ফল কি মারাত্মক হইতে পারে। ইয়েস। বড় সাহেব, একজন লোক আপনার সঙ্গে দেখা করতে চায়। ওর সাথে কোনো অস্ত্র নাই তো? না সাহেব, ভালো করে সব কিছু দেখে নিয়েছি। রাইট, ওকে পাঠাইয়া দাও। নমস্কার সাহেব। তুমি কে আছো? আমি হচ্ছি তাহলে ওই কথাই রইল সাহেব। ইয়েস। তাহলে এখন আমি আসি সাহেব। জাস্ট আ মিনিট, ইহার মধ্যে 1000 আছে, পুরো কাম হইয়া গেলে আরো পাবে। ধন্যবাদ ধন্যবাদ। কি বলিয়াছিলাম, এই দেশে ট্রেজার বিশ্বাসঘাতকের কোনো অভাব নেই। Right you said. কি হয়েছে মহারাজ? চিত্তে দেখি না কোনো সুখ, হইয়াছে কি উদরের অসুখ? আসলে কালকের ঘটনার কথা যতই ভাবছি ততই আমার মনের ভেতরটা জ্বলে যাচ্ছে। ভাবছি কি দুঃসাহস ওই বিদেশি বণিকদের
আমার রাজ্যে থেকে আমার রাজসভায় এসে আমাকেই অপমান করে? ওসব কথা বাদ দিন তো মহারাজ, তেমন হলে সৈন্য পাঠিয়ে ওদের দূর করে দিন। তাই করতে হবে দেখছি। একটা কথা বলবো মহারাজ? কি কথা? বলছিলাম কি, এসব কথা ছেড়ে চলুন না, কাল কোথাও গিয়ে বনভোজন করে আসি। বনভোজন? গোপাল, তুমি কি বলো? বনভোজন করলে মন্দ হয় না মহারাজ। আহা, কতদিন যে কবজি ডুবিয়ে কচি পাঠার ঝোল মেখে ভাত খাওয়া হয়নি। সব ব্যাপারে গোপালের শুধু খাওয়া আর খাওয়া, যত সব। বারে মুখে বলছেন বনভোজন, আর সেই বনভোজনে যদি পেট পুরে ভোজনটাই না হয়, তাহলে ব্যাপারটা কেমন মিথ্যে হয়ে যাবে না? মহারাজ কি বলেন? একেবারে ঠিক কথা বলেছো গোপাল। মন্ত্রী, বনভোজনে ভোজনের যেন কোনো ত্রুটি না থাকে, আর এই ব্যাপারটা কিন্তু তোমাকেই দেখতে হবে। তাহলে তো সৈন্যদেরকেও খবর দিতে হয়। কেন? বারে, মহারাজ বনে যাবেন আর তার নিরাপত্তার জন্য সঙ্গে সৈনিক থাকবে না? দেখো সেনাপতি, মহারাজ বনভোজনে যাচ্ছেন যুদ্ধ করতে নয়, তাই এক্ষেত্রে অযথা সৈন্য সামন্ত না নিয়ে যাওয়াই ভালো, তাতে বনভোজনের আনন্দটাই মাটি হয়ে যাবে। আমার মনে হয় সৈন্য নিয়ে যাবার প্রয়োজন আছে। কেন? সৈন্যরা গিয়ে কি করবে? হয়তো কিছুই করবে না, আবার হয়তো অনেক কিছুই করবে। তোমার না সব কিছুতেই বাড়াবাড়ি। আরে বাবা, সঙ্গে করে শুধু সৈন্য নিয়ে গেলেই হবে? তাদের খাবার ব্যবস্থা করতে হবে না? করতে হলে করতে হবে। তার হ্যাপা আর খরচের কথাটা একবার ভেবে দেখেছো? না না, বনভোজনে কোনো সৈন্য নিয়ে যাওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মহারাজ, আপনি কি বলেন? আচ্ছা, সঙ্গে করে সৈন্য নিয়ে যেতে মন্ত্রী মশাইরা তো আপত্তি কেন? না 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 না, এই সাথে করে সৈন্য নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। পায়ে হেঁটে গল্প করতে করতে কাছাকাছি কোথাও যাব, আবার খাওয়া দাওয়া সেরে পায়ে হেঁটেই ফিরে আসবো। ও মন্ত্রী, তুমি কিন্তু এখন থেকেই সব আয়োজন শুরু করে দাও। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, কাল এমন ব্যবস্থা করব না যে ব্যবস্থার কথা আপনারা কোনোদিন ভুলতে পারবেন না। সেনাপতি, সেনাপতি! কি ব্যাপার গোপাল, এত রাতে? একটু কথা ছিল। ভেতরে এসো, ভেতরে এসো। বলো, কি বলবে এবার বলো। বলছিলাম কি, আমরা তো সৈন্য ছাড়াই জঙ্গলের মধ্যে বনভোজনে যাচ্ছি। তুমি গোপনে সৈন্যদের প্রস্তুত থাকতে বলো, তারা যেন বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে আমাদের অনুসরণ করতে করতে যায়। আর একটা কথা, এই সব কথা আমি, তুমি আর সৈন্যরা ছাড়া কেউ যেন জানতে না পারে। তুমি কি কিছু সন্দেহ করছো গোপাল? দেখো, চারদিকের পরিস্থিতি তো ভালো নয়, তাই সাবধানের মার নেই, বুঝলে? ঠিক আছে, তোমার কথা মতোই সব ব্যবস্থা হবে। তাহলে আমি এখন আসি, কাল তো আবার ভোর ভোর বেরিয়ে পড়তে হবে। হ্যাঁ, এসো। দেখেছো গোপাল, জঙ্গলের মধ্যে কেমন একটা শান্তি বিরাজ করছে। জঙ্গলের মধ্যে তো চিরকালই শান্তি মহারাজ, পাখির কুজন ছাড়া কিছুই তো কানে আসে না। আমরা মানুষেরাই শুধু অনাবশ্যক জঙ্গলের শান্তি ভঙ্গ করি মহারাজ। মন্ত্রী, খাবার দাবারের কি ব্যবস্থা করেছো বলো তো? ওই তো বনভোজনের জায়গায় পৌঁছেই গরম গরম লুচি আর আলুর দম, সেই সাথে ভোলা ময়রার রসগোল্লা। আহা, ভাবলেই জিভে জল চলে আসছে। তারপর দুপুরে ভাতের সঙ্গে সোনামুগের ডাল, আলু ভাজা, পোনা মাছের কালিয়া আর কচি পাঁঠা। পদের কথা শুনেই না পেটের মধ্যে কেমন যেন একটা মোচড় দিয়ে উঠছে। চলুন মহারাজ, একটু তাড়াতাড়ি পা চালিয়ে চলুন। এসব উপাদেয় খাদ্যবস্তু পেটস্থ না করা অব্দি আমার যে শান্তি নেই মহারাজ। সত্যি গোপাল, লোকে তোমাকে পেটুক বলে কি আর সাধে? মহারাজ, খাবার ইচ্ছে কিন্তু সকলেরই আছে, আমি শুধু প্রকাশ করে ফেলি বলেই আমার যত বদনাম। কৃষ্ণচন্দ্র, তোমাদের বন্দি করা হইল। পালাইবার চেষ্টা করলে তোমাদের সব কটাকে শুট করিব। কি এসবের মানে কি? সেদিন তোমরা আমাদের ইনসাল্ট করিয়াছিলে, ইহা তাহারই রিভেঞ্জ। ইয়াদেরকে গাছের সাথে বাঁধিয়া ফেলো। আমাদের এইভাবে আচমকা আক্রমণ করার মানেটা কি? হ্যাঁ, আমরা এবার তোমাদের দেখাইব রিয়েল রিভেঞ্জ কাকে বলে।
কাজটা কিন্তু ভালো করছো না সাহেব। মনে রেখো, এর ফল কিন্তু তোমাদের ভুগতে হবে। চাপ নেটিভ ইন্ডিয়ান, এখন তুমি আমাদের হাতে বন্দি। এরপর আমরা তোমাকে দিয়া পেপার সাইন করাইয়া তোমার কৃষ্ণনগর কারিয়া লইব। উহার পর তোমাকে এই রাজ্য হইতে তাড়াইয়া দিব। রাজা হইতে তুমি বেগার হইয়া যাবে, ভিখারি। আর তোমার ওই বিগ বেলি, আই মিন পেট মোটা গোপাল হইবে আমাদের স্লেভ, মানে কৃতদাস। ওয়েল ডান মন্ত্রী, ওয়েল ডান। এই কাজের জন্য আমরা তোমাকে 1000 অ্যাডভান্স দিয়েছিলাম, এখন কুটিতে ফিরিয়া আরো 5000 দিব। থ্যাংক ইউ সাহেব। তবে কৃষ্ণনগরের সিংহাসনটা আমাকে দিলে আমি আরো বেশি খুশি হতাম। মন্ত্রী, এসব তাহলে তোমারই ষড়যন্ত্র? ছি ছি ছি, তুমি এত বড় নিমক হারাম। ভুল বললেন মহারাজ, আমি আপনার কাছ থেকে হাত পেতে বেতন নিয়েছি বটে, কিন্তু কোনোদিন আপনার নুন খেয়েছি বলে তো মনে পড়ছে না, তাই নিমক হারাম কথাটা এখানে ঠিক খাটে না। কাজটা কিন্তু তুমি ভালো করলে না মন্ত্রী। তুমি শুধু আমার সঙ্গেই বেইমানি করলে না, বেইমানি করলে নিজের দেশের সঙ্গে। এসব বাজে কথা ছাড়িয়া মন্ত্রী চলো, এখন একটু টিফিন আর লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করা যাক। চিন্তা করো না সাহেব, গরম গরম লুচি আর কচি পাঠার ব্যবস্থা আছে। Really? ইয়েস, Oh, I love that. আমাদের রান্নার লোকের হাতে রান্না খাবে আর আঙুল চাটবে। এ কি এমন করে মঙ্গল প্রদীপ নিভে গেল কেন? এ কি কোনো অশুভ লক্ষণ? না 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 না, মহারাজ জঙ্গলে বনভোজনে গেছেন, ওনার কোনো বিপদ হলো না তো? হে ঠাকুর, ঠাকুর রক্ষা করো, মহারাজের যেন কোনো বিপদ না হয় ঠাকুর, উনি যেন ভালোভাবে ফিরে আসেন। দয়া করো ঠাকুর, দয়া করো। হায় ভগবান, আমি আমি মহারাজ কৃষ্ণচন্দ্র, অথচ আজ আমার কি অবস্থা! এই জঙ্গলের মধ্যে গাছের সাথে বাঁধা অবস্থায় অসহায় ভাবে দাঁড়িয়ে আছি। কি আর করবেন মহারাজ, দুধ দিয়ে কালসাপ পুষলে এমন অবস্থাই হয়। আজ আজ আমি বুঝতে পারছি, মন্ত্রী হচ্ছে কাল কেউটের থেকেও বিষাক্ত। গালাগাল করছেন মহারাজ? করে নিন, করে নিন, আশ মিটিয়ে গালমন্দ করে নিন। তবে তৈরি থাকুন, একটু পরেই বড় সাহেব এসে যখন ঘাট ধরে কাগজে স্বাক্ষর করিয়ে নেবে, তখন বুঝবেন মজা। রাজা থেকে একেবারে ভিখারি হয়ে যাবেন। হ্যাঁ, আহ আহ আহ, যাই, ওদিকে হয়তো কচি পাঁঠা রান্না শুরু হয়ে গেছে, একটু পরেই জব্বর ভোজ। হ্যাঁ, আহ 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 আহ। কিছু কিছু একটা করো গোপাল, কিছু একটা করো, আমাদের আমাদের সকলকেই বিপদের থেকে উদ্ধার করো। এতটা ভেঙে পড়বেন না মহারাজ, দেখবেন শেষ পর্যন্ত কিছু একটা ব্যবস্থা হয়ে যাবেই যাবে। কেন কেন মিথ্যে সান্ত্বনা দিচ্ছ বলো তো গোপাল? গোপাল কখনো মিথ্যে সান্ত্বনা দেয় না মহারাজ, গোপাল যা বলে সেটা করে দেখায়। কিন্তু তোমারও তো বন্দি দশা, এই অবস্থায় কি করবে আর তুমি? শেষ অবধি দেখাই যাক না কে যেতে, মন্ত্রীর শয়তানি না আমার দূরদর্শিতা। এই কথা কেন বলছো গোপাল? সবটা এখনই নাইবা প্রকাশ করলাম মহারাজ, আগে হিসেব অনুযায়ী সবকিছু ঘটুক, এখন ওরা সকলে এসে পড়লেই বাঁচি। কৃষ্ণচন্দ্র, এখন গুড বয়ের মতন এই পেপারটায় একটা সাইন করিয়ে দাও। কিসের স্বাক্ষর? নটি বয় কিচ্ছু যেন বুঝিতে পারিতেছ না। এই পেপারে লেখা আছে তুমি নিজের ইচ্ছায় তোমার সব প্রপার্টি, স্থাবর অস্থাবর আমাদের দিয়া দিতেছ। অসম্ভব, অসম্ভব, আমি এই কাগজে কিছুতেই স্বাক্ষর করব না। কেন জেদ করছেন মহারাজ? এই লালমুখো সাহেবদের আপনি চেনেন না, এরা কিন্তু সব করতে পারে, দরকার হলে আপনার জীবন অবধি কেড়ে নিতে পারে। বাহ মন্ত্রী মশাই বাহ, আপনি দেখছি এই কদিনে সাহেবদের খুব ভালো করেই চিনে ফেলেছেন। ভালো ভালো, এক শয়তান তো অন্য শয়তানদের চিনবেই। মুখ সামলে কথা বলবে গোপাল, মনে রাখবে তুমি এখন আমাদের হাতে বন্দি। ইচ্ছে করলে তোমার ওই বেয়াদপির জন্য তোমার জিভটা আমি ছিঁড়ে নিতে পারি। তাই নাকি? তা দেখি আপনার মুরদ। শাট আপ বিগ বেলি, আরেকটা কথা বললে শুট করিয়া দেব। শুট মানে গুলি করে দেবে? তাহলে তো আমাকে তোমরা চিনতেই পারোনি।
জেনে রাখো সাহেব, গোপাল ভাঁড় কিন্তু মরতে ভয় পায় না। কৃষ্ণচন্দ্র, ডোন্ট ওয়েস্ট আওয়ার টাইম। জলদি জলদি পেপারে সাইন করো, করো। কিছুতেই না। আমি তোমাকে লাস্ট চান্স দিতেছি। ও মাই গড, এই ওয়েপন ছুড়ে লোকে। একেবারে নড়বার চেষ্টা করবেন না সাহেব। মনে রাখবে, তোমাদের বন্দুকের গুলির থেকেও আমাদের বল্লম অনেক শক্তিশালী। একটু নড়লে কিন্তু তোমাদের বুকগুলো একবারে এফড় এফড় করে দেবো। এবার এবার এগুলোকে ভালো করে দড়িতে বেঁধে ফেলো। আচ্ছা সেনাপতি, সৈন্যরা এখানে কি করে এলো? এদের তো এখানে আসার কথা ছিল না। তা হয়তো ছিল না মহারাজ, কিন্তু কাল রাতে গোপাল আমার বাড়ি গিয়ে ওই সৈন্যদের প্রস্তুত থাকতে বলেছিল। আরো বলেছিল সৈন্যরা যেন বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে আমাদের অনুসরণ করতে করতে আসে। গোপাল, গোপাল। হ্যাঁ মহারাজ, আপনাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে আমি সেনাপতিকে এই ব্যবস্থা নিতে বলেছিলাম, কারণ সৈন্য নিয়ে বনভোজনে আসার ব্যাপারে মন্ত্রীমশাইয়ের প্রবল আপত্তি আমার মনের মধ্যে কেমন একটা খটকা তৈরি করেছিল। আমার কেবলই মনে হয়েছিল যে এই আপত্তির পেছনে মন্ত্রীমশাইয়ের কোনো অভিসন্ধি আছে। তাই ধন্য ধন্য গোপাল, তোমার তোমার দূরদর্শিতার বুদ্ধিমত্তার কোনো তুলনা নেই। আজ শুধু তোমার জন্যই এক ভয়ঙ্কর বিপদ থেকে আমরা সবাই রেহাই পেলাম। মহারাজ, এখন এই সাহেব আর মন্ত্রীকে নিয়ে কি করব? এই সাহেবদের নিয়ে যাবে আমার কারাগারে, আর মন্ত্রীকে শুলে চড়াবো না পাগলা হাতির মুখে ফেলে দেব সেটা ঠিক করব পরে। এখন এখন গাছের সঙ্গেই বাঁধা থাকো। ওরে বাবা, ফুল না হলে পাগলা হাতি। ওরে বাবা, দুটোতেই যে বড্ড লাগবে। তাহলে থাকো এখানে এইভাবে গাছে বাঁধা হয়ে, এটাই তোমার শাস্তি। চলো চলো সকলে। মন্ত্রীমশাই থাকুন তাহলে এখানে, এটাই আপনার উপযুক্ত জায়গা। ও মহারাজ, এই জঙ্গলের মধ্যে আমাকে একলা ফেলে রেখে চলে যাবেন না? এই জঙ্গলে বাঘ ভাল্লুক না থাকলেও শেয়াল, বনবিড়াল, বুনো কুকুর তো আছে। ওরে বাবা রে, হাজের আধার নামলে তা যদি সকলে এসে আমাকে কামড়াতে থাকে, ওরে বাবা, তাহলে যে আমার সর্বাঙ্গ বিষাক্ত হয়ে যাবে। ও মহারাজ, একটু দয়া করুন না, একটু দয়া করুন না। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, হাসছি গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। না, আমার এই জীবনটা আর নবাবী জীবন রইল না, একদম একদম ছাপোষাই রয়ে গেল। আপনি কি কথা বলছেন জাহাপানা? আপনি হলেন সারা বাংলার নবাব। আপনার কথায় বাংলার লোকজন উঠবে বসবে, উঠবে বসবে। কোথায় উঠছে বসছে? যতবার আমি কোনো না কোনো একটা প্যাঁচ কষছি, ততবার কৃষ্ণচন্দ্র কোনো না কোনো উপায় ঠিক প্যাঁচ খুলে বেরিয়ে যাচ্ছে। মাঝে মাঝে ইচ্ছে করে। উপায় তো জাহাপানা একটাই, গোপাল। ওই গোপাল যতদিন কৃষ্ণচন্দ্রের কাছাকাছি আছে ততদিন কোনো বিপদই কৃষ্ণচন্দ্রের ছায়াও মারাতে পারবে না। ঠিক বলেছো, বেড়া কৃষ্ণচন্দ্রকে আচ্ছা করে জাঁতা করলে ফেলতে হবে, তারপর আমার এখানে চাকর বাকরের মতন খাটাবো। কিন্তু তার আগে গোপালকে সোজা করতে হবে। একটা কথা জানেন তো জাহাপানা, কান টানলে মাথা আসে। ঠিক বলেছো, একে একে সব সভাসদদের ছলে বলে কৌশলে আমার মহলে নিয়ে আসবো, আর চাকর বাকরের মতন খাটাবো, আর সবার শেষে আসবে কৃষ্ণচন্দ্র।
উজির একটা জব্বর দেখে মতলব ভেজে ফেলো তো, বেটাদের সব কটাকে এক এক করে কবজা করার মতলব, বুঝেছো? কুটবুদ্ধি আর মতলব আমার মাথার মধ্যে সবসময় কিলবিল কিলবিল করছে জাহাপানা। আপনি আদেশ করলেই টুক করে বের করে দেব। তাহলে আর অপেক্ষা কিসের? ঝুলি থেকে ধরি কুড়ি থেকে মতলব বের করে কাজ শুরু করে দাও। যথা আজ্ঞা জাহাপানা। বুঝলে, আজ আমরা সবাই যুদ্ধ এবং আপৎকালীন পরিস্থিতি নিয়ে আলোচনা করব। মহারাজ, আমি শিল্পী মানুষ, আমার না ওরকম যুদ্ধ টুদ্ধ একদম ভাল লাগে না, পচা। তো তোমাকে কে বলেছি যুদ্ধ করতে? যাও যাও যাও, তুমি শুধু লিখে যাও। মহারাজ, আমি যুদ্ধ করতে প্রস্তুত। শুধু আমার হাতে ঢাল তরোয়াল ধরিয়ে দিন, তারপর দেখে দেব কার গায়ে কত জোর। ঠিক আছে, হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা গোপাল, তুমি কি বলো? বলছি মহারাজ, ওই যুদ্ধের আগে সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওই রণকৌশল তৈরি করা। একটা যুদ্ধ একমাত্র রাজাকে পরাস্ত করেই জেতা যেতে পারে, তাই আপনাকে সব সময় খুব সুরক্ষিত থাকতে হবে। কখন কি বিপদ আসে বলা তো যায় না। একদম ঠিক কথা বলেছো গোপাল। এমন ভাবে বলছে যেন গোপাল আপনার অষ্টপ্রহরের দেহরক্ষী। মনে করুন, যুদ্ধ না করে আপনাকে অন্য রাজ্যের রাজা ছলে বলে কৌশলে তুলে নিয়ে চলে গেলে তখন কি হবে? আমার মতে তখন রাজবাড়ির উচিত মহারাজের সাথে রাজবাড়ির পায়রাটাকে ছেড়ে দেওয়া, যাতে সে মহারাজের প্রতিটা পদক্ষেপে নজর রাখতে পারে। এটাও তুমি একটা বেশ ভালো কথা বলেছো। আর আমার মতে যুদ্ধ করার জন্য সব থেকে বেশি যেটা প্রয়োজনীয় সেটা হলো দেহের বল। তাই তোমরা আজ থেকেই ব্যায়াম করা শুরু করো। জমিয়ে খাওয়া হলো, এরপর হাত মুখ ধুয়ে চপ্পর একটা ভাত ঘুম হবে। আরে কে 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 কে? যা বাবা, এই ভর দুপুরে কে আবার আমার সাথে মশকরা শুরু করলো রে বাবা? দেখি। প্রিয় গোপাল, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, তাই বলছি তুমি যদি বাঁচতে চাও তাহলে আজ রাতে বাড়ির বাইরে কাটাও, নইলে তোমার প্রাণহানিও হতে পারে। আর এই চিঠির কথা কাউকে জানিও না। চিঠি পড়া হয়ে গেলে চিঠিটা নষ্ট করে দিও। কাউকে এই চিঠির কথা জানিও না, না হলে বিপদ বেড়ে যেতে পারে। এতেই তোমার শুভাকাঙ্ক্ষী। এই মরেছে, আমার আবার কি বিপদ? আর কি বা আমার শুভাকাঙ্ক্ষী? লেখাটা তো দেখে বেশ পাকা হাতের লেখা মনে হচ্ছে। না, নাতি নাতনিদের তো এত সুন্দর হাতের লেখা নয়। না বাবা, সাবধানে থাকতে হবে। আর রাতে বাড়ির ভেতরে থাকলে যখন বিপদ, তখন ঘরে থাকা চলবে না। কি জানে বাবা, কখন কি বিপদ হয়ে যায়। আমাকে ঘুমিয়ে পড়লে চলবে না, আর বাড়ির ভিতরেও থাকা যাবে না। যাই যাই একটু বাড়ির বাইরেটাতেই পায়চারি করি। এই কে 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 আমি কোথায়? কোথায় আমি? তুমি এখানে? সন্তামনা গোপাল চাঁদ। হ্যাঁ, আপনি? তো কি, আর আমিও আছি। গোলুমলু গোপাল চাঁদকে ধরে এনেছি। আমাকে তো কে একটা কালো চাদর চাপা দিয়ে ধরে আনলো। উজির অনেক বুদ্ধি খাটিয়ে তোমাকে ধরে এনেছে। এবার তোমাকে আমি দাস করে রাখবো। কেন জাহাপনা? আপনার মহলের দাসেরা কি ফাঁকিবাজ? ফাঁকিবাজ না ফাঁকি চিল, সেসব কৈফিয়ত তোমাকে দিতে পারবো না। তোমাকে আমরা ধরে এনেছি, এবার কায়দা করে ফায়দা লুটবো। এক
একে একে কৃষ্ণনগরের রাজসভা ফাঁকা করে দেব। শোনো গোপাল, তুলে যখন এনেছি তখন অতিথি আপ্যায়ন তো করতেই হবে, তাই আমি ঠিক করে নিয়েছি। কি ঠিক করেছেন জাহাপনা? তুমি আমার বাগানের মালির কাজ করবে। একজন মালি রয়েছে, তুমি হবে দ্বিতীয় মালি। এতদিন কৃষ্ণনগরে ফুল ফুটিয়েছো, এবার মুর্শিদাবাদে ফোটাবে। দেখেছো দেখেছো, আজকেও গোপাল এখনো এলো না। রোজ দেরি, রোজ দেরি। আজ গোপালের বদলে গোপালের বউ রাজসভায় কেন? মহারাজ, আপনি কিছু একটা করুন। গোপাল বউ, তুমি কি হয়েছে? এরকম কাঁদছো কেন? মহারাজ, গোপাল বাড়ি ছেড়ে চলে গেছে। সে কি? কবে, কখন? কালকে রাতে। তোমাদের মধ্যে কি এর মধ্যে কোনো ঝগড়াঝাঁটি হয়েছিল? না মহারাজ। তুমি একদম চিন্তা করো না গোপাল বউ, গোপাল নিশ্চয়ই ফিরে আসবে। মন শান্ত করো এখন। শোনো গোপাল, তোমার মাটি কাটা হয়ে গেলে এই মাটি গোবরের সাথে মেশাবে, তারপর পচা কোল দিয়ে মেশাবে। ঠিক আছে জাহাপনা, আমারও দিন আসবে জাহাপনা। এখন খাটিয়ে নিন, খাটিয়ে নিন। প্রিয় মন্ত্রীমশাই, আমি আপনার শুভাকাঙ্ক্ষী, তাই বলছি আপনি যদি বাঁচতে চান তাহলে আজ রাতে বাড়ির বাইরে কাটান, নইলে আপনার প্রাণহানিও হতে পারে। আর এই চিঠির কথা কাউকে জানাবেন না। চিঠি পড়া হয়ে গেলে চিঠিটা নষ্ট করে দিন। কাউকে এই চিঠির কথা জানাবেন না, নইলে বিপদ বেড়ে যেতে পারে। ইতি আপনার শুভাকাঙ্ক্ষী। ও বাবা, সে কি? রাতে ঘরের ভিতরে থাকলে বিপদ? না বাবা, আমি আজকে বাইরেই রাত কাটাবো। হ্যাঁ। কি গো, শোবে না? না না, আমার ঘুমালে চলবে না, তুমি ঘুমাও, আমি একটু আসছি। ওই ওই দেখেছো দেখেছো লোকটার কাণ্ড? রাত দুপুরে কি যে মতিভ্রম হয় কে জানে বাবা। কে জানে ঘরের ভিতরে কি বিপদ হবে। আমার গিন্নির কোনো বিপদ হবে না তো? চিঠিতে তো তেমন কিছু লেখা ছিল না। এই, কে কে কে? উফ, আমার কতদিনের স্বপ্ন। কৃষ্ণচন্দ্রের সব সভাসদরা আমার হয়ে কাজ করবে। আজ সেই স্বপ্ন একে একে পূর্ণ হতে চলেছে। যাও মন্ত্রী, বাসন মাজো, বাসন মাজো গিয়ে। উজির, কৃষ্ণচন্দ্রের মন্ত্রীকে দেখিয়ে দাও কোথায় সব বাসনপত্র আছে। আচ্ছা জাহাপানা। আমি কৃষ্ণনগরের মন্ত্রী, আমি বাসন মাজবো না। বাবা, এ তো দেখছি একটু বেশি কথা বলছে। আমি বাসন মাজবো না বললেই হলো? আমি তোমাকে নিয়ে মোট 9 জন কৃষ্ণচন্দ্রের সভাসদকে এখানে নিয়ে আসবো। তোমরা সবাই আমার দাস হয়ে থাকবে। যাও গোপাল, তুমি কাজে যাও। ওদিকে মালি তোমার জন্য অপেক্ষা করছে। ধুত্তেরি, ভাল লাগে না। চলুন মন্ত্রী মশাই, আপনাকেও একটু কাজকর্ম দেখিয়ে দিই। হ্যাঁ, একে একে নবরত্নকে যত্ন করে এখানে নিয়ে আসবো, তারপর নিমন্ত্রণ করে আনবো কৃষ্ণচন্দ্রকে। কান টানলে মাথা আসবেই আসবে। এ কি বলছো তুমি? কালকে রাতে মন্ত্রীও চলে গেছে? হ্যাঁ মহারাজ। ওহো, এ তো মহা মুশকিল হলো। ও গো, তুমি কোথায় গেলে গো?
আমি তো তোমাকে ছাড়া পড়ে যাব গো। শান্ত হও গোপাল বউ, শান্ত হও। গোপাল নিশ্চয়ই ফিরে আসবে। আমি দেখছি কি করা যায়। সভাসদগণ, আজকে আর রাজসভা হবে না, তোমরা এসো। গোপাল বউ, মন্ত্রী বউ, তোমরাও এসো। আমি প্রহরীকে পাঠিয়ে দেখছি কোথাও ওদেরকে খুঁজে পাওয়া যায় কিনা। ও গো, তুমি কোথায় চলে গেলে গো? ঘুরছো কেন? চুপচাপ যে কাজটা করতে বলা হয়েছে সেগুলো করো। করছি তো, এই করছি। আচ্ছা মালি ভাই, আমি বলছি কি, ওই 10টা মতো তাল গাছ ন্যাড়া কেন? কদিন আগে এখানে খুব ঝড় জল হয়, অনেক বাজও পড়ে, আর তাতেই বাজ পড়ে এই তাল গাছগুলো জ্বলে গেছে, বুঝেছো? ও নাও কাজ করো। ঝটপট মাটিগুলো খোলের সাথে মিশিয়ে ফেলো। কি দুর্গতি হলো ভগবান, এখন আমাকে এঁটো বাসনপত্র মাজতে হচ্ছে। উজির, এক কাজ করো। বলুন জাহাপানা। আজ থেকে এই নবরত্নই আমাদের সেবা যত্ন করবে, তাও আবার বিনামূল্যে। আচ্ছা জাহাপানা, আমি আজকেই সব চাকর মালি সবাইকে ছুটি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি বললে কি আমরা মেনে নেব নাকি? হ্যাঁ, এ বলে কি, তোমাদেরকে আচ্ছ্বাসের শপথ দেওয়ার জন্য আমি প্রস্তুত রেখেছি 90 জন প্রহরী, বুঝেছো? আমি কি কাজ করব? আমি তো লেখা ছাড়া কিছুই পারি না। তুমি আমার আঙুর ছাড়িয়ে দেবে, আর আমাকে গল্প পড়ে পড়ে শোনাবে। বিজ্ঞানী ঘর দুয়ার ঝাঁট দেবে, সেনাপতি কাপড় কাচবে, পণ্ডিত ঘর মুছবে। এই যে তালিকা, এদের লেখা আছে কে কি কি করবে, ঠিক আছে? বুঝি সবাইকে সবার কাজ শুরু করে দিতে বলো, আর কৃষ্ণচন্দ্রকে চিঠি পাঠিয়ে ডেকে আনো। আচ্ছা জাহাপানা। হে ঈশ্বর, এ আমি কি যাতা কলে পড়লাম! হায় আমার কি সর্বনাশ হলো! একে সব সভাসদেরা উধাও হয়ে গেল। এবার তো পুরো রাজ্যটাই রসাতলে চলে যাবে। নবাবের পত্র আছে মহারাজ। এখন আবার নবাবের চিঠি? কই দেখি। প্রিয় কৃষ্ণচন্দ্র, আমি তোমার 9 সভাসদকে আমার কাছে আটকে রেখেছি। আমি ঘোড়া পাঠিয়ে দিয়েছি, চটপট চলে আসো। আর যদি না আসো তাহলে তোমার 9 সদস্য ঘ্যাচাং। সে কি, নবাব বাহাদুর সবাইকে আটকে রেখেছে। আমাকে আবার এক্ষুনি যেতে হবে, কিন্তু যাওয়ার আগে দাঁড়াও দূত, আমি রানীকে একটু জানিয়ে আসছি। রানী, ও রানী, আমি নবাবের কাছে যাচ্ছি। নবাব সবাইকে আটকে রেখেছে। হ্যাঁ, সে কি মহারাজ? শোনো রানী, তুমি এক কাজ করো, আমি যখন ঘোড়ায় উঠবো তুমি তখন রাজবাড়ির পায়রাটা আমার সাথে উড়িয়ে দিও। আচ্ছা মহারাজ, আচ্ছা, আপনি সাবধানে যাবেন। আরে কৃষ্ণচন্দ্র, এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। দেখো তোমার 9 রত্নকে কেমন যত্ন করে রেখেছি, দেখো। আপনি দয়া করে ওদের ছেড়ে দিন, যা শাস্তি দেওয়ার আমাকে দিন। আরে এত তোলা হচ্ছে কেন? কবে তো ধরেছি, সবাই কাজ করছে। এখন থেকে তুমিও আমার হয়ে সারাদিন কাজ করবে। দেখি তোমরা কাজ ছেড়ে এখানে এসেছো কেন? মহারাজের সাথে দেখা করতে এলাম। দরদ যেন আমার উতলে পড়ছে। আজ থেকে তোমরা 10 জন আমার হাতে বন্দি। ও গোপাল, তোমার তো অনেক বুদ্ধি, তুমি আমাকে নবাবের হাত থেকে ছাড়িয়ে দাও না গোপাল। দেখুন নবাব বাহাদুর, ইচ্ছে করলে আমি শুধু মন্ত্রী কেন 10 জনকে একসাথে আপনার মহল থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারি। শুধু এই 10 জন না, সাথে আপনাকেও তুলে নিয়ে যেতে পারি। কি বলুন, বাজি রাখবেন নাকি? কি বললে গোপাল? তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে বাজি রাখতে চাইছো? এত তো প্রহরীর ভয় দেখান, এবার আপনি বলুন তো, আপনার কত সাহস আছে? আমি ইচ্ছে করলেই পালাতে পারি। আপনার এত প্রহরী না কোনো ব্যাপারই না আমার কাছে, বুঝলেন? ঠিক আছে, বাজি।
তুমি যদি 1 সপ্তাহের মধ্যে সবাইকে নিয়ে পালাতে পারো তাহলে আমি তোমাকে 10 ঘোড়া মোহর উপহার দেবো। যাও। আর হ্যাঁ, আমি সব প্রহরীকে ঘরের ভিতরে রাখবো, নিজে পাহারা দেবো। দেখি দেখি এবার তুমি কি করে তোমার খেল দেখাও। হ্যাঁ, ঠিক আছে, এখন আমি কাজে গেলাম, ঠিক সময়ে বুঝে যাবেন। নিজের কাজে যান। আর কৃষ্ণচন্দ্র, তুমি একটা কাজ করো, আমার হাত পাটা কদিন একটু ব্যথা করছে, একটু টিপে দাও তো। আমি আপনার হাত পা টিপবো? যা বলছি তাই করো। আরে, এ তো দেখছি রাজবাড়ির পায়রা। বুদ্ধি এসেছে। যা, ব্যাস, এবার শুধু সময়ের অপেক্ষা। ও গোপাল, গোপাল, আমরা এই জাঁতাকল থেকে বেরোতে পারবো? মহারাজ, আমি যখন একবার কথা দিয়েছি তখন কথার খেলাপ করব না। শুধু আপনি অপেক্ষা করুন, আর আমাদের মধ্যে যা আলোচনা হবে তা একদম আমরা ছাড়া বাইরে কাউকেই পাঁচকান করবেন না। আচ্ছা, ঠিক আছে। ভালোই হয়েছে, সব কর্মচারী তাড়িয়ে দিয়েছে। এখন আমার এই পরিকল্পনা সফল করতে বেশি খাটাখাটনি করতে হবে না। বাহ, এই তো, এর মধ্যে পায়রাটাও চলে এসেছে। আজকে রাতের মধ্যে সব কাজ হয়ে যাবে দাদু, তুমি কোনো চিন্তা করো না। ইতি ন্যাপলা গুলটে পুঁটি, সাবাস, এই তো চাই। এই কে? আমি আপনার শুভাকাঙ্ক্ষী। আজকে রাতে আপনি ঘরের বাইরে বেরোবেন না, নইলে সমূহ বিপদ নেমে আসবে। কি আমার বিপদ নেমে আসবে? আমি নবাব, আমি আজকে রাতে বাইরেই বেরিয়ে থাকবো, দেখবো কার কত সাহস। যতদূর মনে হয় নিশ্চয়ই গোপালের কাজ। ঠিক আছে গোপাল, দেখবো তুমি কি করতে পারো। কি সবাই প্রস্তুত তো? আমার ওদিকে সব সাজানো হয়ে গেছে। সেনাপতি, সব মনে আছে তো? সব মনে আছে। আমার সাথে বাজি, কত বড় সাহস! এই এই ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। মনে হচ্ছে জলে এসে পড়লাম রে। আউচ, আমার কোমরে লেগেছে। মা, কি আমাকে কোথায় নিয়ে এসেছো? দূরে, আপনার মহলের বাইরে, পুকুর পাড়ে। সাবাস, সাবাস গোপাল, তোমার বুদ্ধির জন্যই আজ আমরা সবাই নবাবের মহল থেকে বাইরে আসতে পেরেছি। হ্যাঁ, কি করে সম্ভব? তোমরা তো আমার মহলের ভেতরেই ছিলে, সদর দরজা তালা বন্ধ করা ছিল, আর তালার চাবি তো আমার ট্যাঁকে। বুদ্ধি থাকলে সবকিছুই সম্ভব নবাব বাহাদুর। এবার 10 ঘোড়া মোহরটা কখন পাবো? শর্ত মতো আমরা সবাই বাইরে বেরিয়ে এসেছি, আর আপনাকেও বাইরে নিয়ে এসেছি। দিয়ে দেবো, দিয়ে দেবো, শর্ত অনুযায়ী সব দিয়ে দেবো। সত্যি গোপাল, এতদিন তোমার উপর হিংসা করতাম, কিন্তু আজ তুমি আমাদের উদ্ধার করার পর বুঝতে পারলাম তুমি মানুষটা খারাপ না। আমার ইচ্ছে করছে তোমাকে এক্ষুনি বুকে জড়িয়ে ধরি। থাক মন্ত্রী মশাই, আমার ভুঁড়ির চাপে আপনার পাঁজর ভেঙে যেতে পারে। নবাব বাহাদুর, চলুন তাহলে কৃষ্ণনগরে। এবার আপনি আমাদের ওখানে থাকবেন,
আর আমাদের রাজ্যের হয়ে কাজ করবেন। ভুল হয়ে গেছে গোপাল, ক্ষমতার বসে আমি যা না দায়ী করেছি, তোমাদের সবাইকে ধরে এনে খাটিয়েছি। কৃষ্ণচন্দ্র, তুমি আমায় ক্ষমা করো কৃষ্ণচন্দ্র। ঠিক আছে জাহাপানা, কিন্তু এর কখনো এরকম কারণে অকারণে আমাদের পেছনে লাগলে আমরাও কিন্তু আর ছেড়ে কথা বলবো না। চলো চলো গোপাল, আমরা রাজ্যে ফিরে যাই। কিন্তু এতটা রাস্তা পায়ে হেঁটে যাব? ওই দেখুন, ন্যাপলা গুলটেরা গরুর গাড়ি নিয়ে আসছে। তুমি ওকে রাজবাড়িতে নেমন্তন্ন করে খাওয়াবে, উপহার দেবে। গোপালের মতো বুদ্ধিমান মানুষ শুধু কৃষ্ণনগরে কেন, ভূভারতে আছে বলে আমার জানা নেই। খুব তো গোপাল গোপাল করছো, কিন্তু আমার মনে হয় গোপালের বুদ্ধি থাকলেও খুব একটা বেশি নয়। তাহলে প্রমাণ করে দেখান। ঠিক আছে ঠিক আছে, আমি প্রমাণ করে দেখাবো যে গোপালকে তুমি যতটা বুদ্ধিমান বলছো, গোপাল আসলে ততটা বুদ্ধিমান নয়। ওই বুদ্ধির পরীক্ষায় ওকে আমি হারাবোই হারাবো। চেষ্টা করে দেখতেই পারেন, তবে আবারও বলছি মহারাজ, বুদ্ধির পরীক্ষায় গোপালকে আপনি কোনো মতেই হারাতে পারবেন না। বাজি? হ্যাঁ বাজি, 100 বার। দেখো দিদা, দেখো না কিরকম মানুষের মতো খাচ্ছে। খেতে খেতে আবার কিরকম চোখ পিটপিট করছে। তবে বেশি কাছে যাসনি যেন, বলা তো যায় না কখন আবার আঁচড়ে কামড়ে দেবে। না না না, বেশি কাছে যাব না। এই হনুমান, কলা খাবি? জয় জগন্নাথ দেখতে যাবি? একটু আয়েস করে ঘুমোচ্ছিলাম, তারা চেঁচামেচি করে দিল ঘুমটা ভাঙিয়ে। এই এই কোন হনুমানের দল এমন করে চেঁচাচ্ছে রে? সাত সকালে এসব কি হচ্ছে শুনি? দেখো দেখো দাদু, কত কত হনুমান এসেছে। আর আমরা এদের কলা খাওয়াচ্ছি। বুঝতে পেরেছি, কাল গাছ থেকে যে কাঁঠালি কলার কাঁদিটা কেটে নামালাম, সেটা দিয়েই বুঝি হনুমান সেবা হচ্ছে। হ্যাঁ গো হ্যাঁ, সকালবেলা এসে হাত পেতে খাবার চাইছিল। ঘরে তো আর কিছু ছিল না, তাই কলা দিয়েই। বুঝেছি, তাহলে আর কি করা যাবে? নিজের সেবার জন্য কেটে আনা কলার কাঁদি এখন হনুমানের সেবাতেই লাগুক। দে রে পুটি, আমাকেও গোটা 4টে কলা দে, আমিও হনুমানদের সেবা করব। এ কি দাদু, হনুমানদের দেবে বলে নিজেই মুখে পুড়ে নিলে? আগে নিজের সেবা, পরে হনুমান। এই হনুমান, কলা খাবি? জয় জগন্নাথ দেখতে যাবি? কি কি বললি? আমি হনুমান? শুধু হনুমান নয়, একেবারে গোদা হনুমান। শোনো মন্ত্রী, যার জন্য তোমাকে গোপনে ডেকে পাঠিয়েছি, দেখো গোপালের বড্ড বুদ্ধির অহংকার। গোপালের এই বুদ্ধির অহংকার ভাঙতেই হবে, আর সে কাজটা করতে হবে তোমায়। বাহ, এ তো খুব ভালো কথা মহারাজ। দেখবেন বুদ্ধির খেলায় ওকে ঠিক কাজ করে দেব। আসলে তোমাদের এই রানীমার সঙ্গে আমার বাজি হয়েছে। তোমাদের রানীমার মতে গোপালের মতো বুদ্ধিমান শুধু এই কৃষ্ণনগরী কেন, ভূভারতে আর দুটি নেই। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, এমন মাথা খেলিয়ে বুদ্ধি বের করব না যাতে গোপালও জব্দ হবে আর রানীমার কাছেও আপনার মুখ পুড়বে না। বাহ বাহ, এই না হলে আমার মন্ত্রী, তাহলে কাজে লেগে পড়ো। আচ্ছা মন্ত্রী, এই গোপালকে কি যেন বলবে বলেছিলে তুমি? হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়ে গেছে। আচ্ছা গোপাল, তোমার মাথায় টাক কেন? তাই তো হ্যাঁ, গোপালের মাথা ভর্তি চুলের বদলে টাক কেন? কি আপদ, এটা একটা কথা হলো নাকি? আমার মাথায় টাক পড়লো কেন সেটা আমি কি করে বলবো? আরে তোমার মাথা জোড়া টাক, আর তুমি বলবে না? আমি মনে হয় উত্তরটা জানি। হ্যাঁ জানো জানো? বাবা বাবা বাবা, এই না হলে আমার মন্ত্রী। আমরা সকলেই জানি দাঁত থাকতে দাঁতের মর্যাদা, আর চুল থাকতে চুলের যত্ন করতে হয়। মানে রোজ দাঁত মাজা, চুলে তেল মাখা, চুল আঁচড়ানো, এসব তো করতেই হয় আমাদের। কিন্তু গোপাল তো কিপ্টের এক শেষ, তাই এক ফোঁটা তেলও মাথায় দেয়নি কোনোদিন। সে কি গোপাল, খরচের ভয়ে তুমি মাথায় কোনোদিন তেল দাওনি?
তাহলে আর চুলের দোষ কি? যত্নের অভাবে অকালে ঝরে তো পড়বেই। চুল নেই বলে আঁচড়ানোর বালাইও নেই, তাই চিরুনি কেনারও খরচ নেই। সে কি গোপাল, তোমার চিরুনিও নেই? মনে হচ্ছে দুজনে চুক্তি করে আমার পেছনে লাগা শুরু করেছে। কিন্তু আমার এখন রেগে গেলে চলবে না, সময় এলে সুদ শুদ্ধ ফিরিয়ে দেব। আচ্ছা গোপাল, তোমার পেটটা এত মোটা কেন? মনে হয় এটার উত্তরও আমার জানা। এর উত্তরটাও জানো? বাহ 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 বাহ, কি বুদ্ধি গো তোমার মন্ত্রী, বাহ 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 বাহ। মহারাজ, আমার মনে হয় দুবেলা যারা পুষ্টিকর আর খাঁটি খাবার খায় তাদের পেট কিন্তু কখনো মোটা হয়ে যায় না। এই যে রাজসভায় আমরা এতজন আছি, কারো পেট কি গোপালের মতো মোটা? না 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 না, কখনোই না। আসলে যারা কিপটে, মানে পয়সা বাঁচাতে যারা কচু ঘেঁচু আর পচা মাছ খায়, পেটের ভেতর বায়ু জমে জমে তাদের পেটটাই এরকম ফেঁপে ফুলে ওঠে। সে কি গোপাল, পয়সা বাঁচাতে তুমি কচু ঘিচু আর পচা মাছ খাও? এ বাবা, তুমি এতটাই কিপটে? কি গো গোপাল, কিছু বলছো না যে? ও আর কি উত্তর দেবে মহারাজ? আমার যুক্তি খণ্ডাবার মতো বুদ্ধি কি ওর মাথায় আছে? দিনরাত কিপটেমি করতে করতে সব বুদ্ধি জমাট বেঁধে গেছে। ঠিক বলেছ মন্ত্রী, তাহলে আজ থেকে গোপালের নাম হলো কিপটে গোপাল। মহারাজ, মহারাজ, এক দল হনুমান এসে আপনার ওই ফলের বাগান একেবারে তছনছ করে দিচ্ছে। সে কি? চলো তো, চলো তো দেখি। এ কি? এত হনুমান এলো কোথা থেকে? তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও, এক্ষুনি এদের এখান থেকে বিদায় করার বন্দোবস্ত করো, না হলে যে সব ফল খেয়ে একেবারে শেষ করে ফেলবে। দরকার হলে অন্য কোনো কঠিন ব্যবস্থা নাও। যথা আজ্ঞা মহারাজ। নানা মহারাজ, এমনটা করবেন না। ওপরওয়ালার সৃষ্টি অবলা প্রাণী, ওদের তো খিদে পায়। তাই নাকি? হনুমানদের ওপর তোমার যে খুব দরদ দেখছি। সেটাই তো স্বাভাবিক মহারাজ, ওনারা যে আমাদের পূর্বপুরুষ, তার ওপর ভগবান রামচন্দ্রের পরম ভক্ত। ঠিক বলেছ, এই বুদ্ধি দিয়েই গোপালকে কাট করে ফেলা যাবে। ঠিক আছে, ঠিক আছে গোপাল, ওদের তাড়াবো না। ধন্যবাদ মহারাজ। তবে একটা কথা, একটু আগেই তুমি বললে না ওরা আমাদের পূর্বপুরুষ? হ্যাঁ বললাম তো। তা তুমি যদি তোমার পূর্বপুরুষের মতো গাছের ডালে দোল খেয়ে দেখাতে পারো, তাহলে আমার এই ফলের বাগান আমি এইসব হনুমানদের জন্য উৎসর্গ করে দেব। আর দোল খেয়ে দেখাতে না পারলে আমার বাগানের সমস্ত ক্ষতি কিন্তু তোমার কান মূলে আমি আদায় করে নেব। ঠিক আছে মহারাজ, তাই হবে। তবে আজ তো আমি ঠিক প্রস্তুত নই। কাল সকালে আসুন না আমার বাড়ির সামনের ওই আম গাছতলায়, সেখানেই না হয় দোল খেয়ে দেখিয়ে দেব। এই কথা রাখতে পারবে তো? না পারলে তো কানমলা আছেই। আজ তাহলে আমি আসি মহারাজ, একটু দোল খাওয়া অভ্যেস করে নিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, যত ইচ্ছে অভ্যেস করো। তোমরাও সকলে বাড়ি চলে যাও। কাল সকালে গোপালের বাড়ির আম গাছ তলায় দেখা হবে। কি গো মন্ত্রী, গোপাল তো এক কথায় গাছে দোল খেতে রাজি হয়ে গেল। যদি সত্যি দোল খেয়ে দেখিয়ে দেয়? রাখুন তো আপনি, ওই হুঁচকা শরীর নিয়ে যে ভালো করে হাঁটাচলা করতে পারে না, সে আবার খাবে দোল। শেষে দেখবেন দোল খেতে গিয়ে গাছ থেকে পড়ে এমন ঘোল খাবে না, হাত পা ভেঙে বিছানায় শুয়ে থাকতে হবে। কি মহারাজ, গোপালের বুদ্ধির পরীক্ষা নেওয়া হলো? হবে হবে, কাল সকালেই হবে। আর পরীক্ষা দিতে গিয়ে তোমার আদরের গোপাল গাছ থেকে পড়ে হাত পা ভেঙে একেবারে বিছানায় শুয়ে থাকবে। উমা, এ কি অলক্ষণে কথা! বুদ্ধির পরীক্ষা দিতে গিয়ে হাত পা ভেঙে পড়ে থাকবে কেন? বারে, হাত পা ভেঙে পড়ে থাকবে না? গোপাল সকলের সামনে বলেছে কাল গাছ থেকে দোল খেয়ে আমাদের সকলকে দেখিয়ে দেবে। তা ওই ভারী শরীর দিয়ে গাছ থেকে দোল খাওয়া তো দূরের কথা, গাছে উঠতেই তো পারবে না। আর বেশি কায়দা করতে গেলে গাছ থেকে পড়ে
হাত পা তো ভাঙবেই। হ্যাঁ কই আনন্দেই থাকুন। আমি আবার বলছি, গোপালকে জব্দ করা অত সহজ নয়। ঠিক আছে, বুঝে নেব ওকে আমি। আমি তো সেটাই দেখতে চাই মহারাজ। প্রায় মেরে এনেছি। এটা কি বানাচ্ছো গো দাদু? দোলনা রে দোলনা, এই দোলনা থেকে আমরা সবাই দোল খাবো। কি মজা কি মজা, আমি দোল খাবো আর এরা ঠেলবে। তোকে ঠেলতে আমার বয়েই গেছে। আমি দোল খাবো আর তোরা ঠেলবি। ইস, শখ কত! উনি কোন মহারাজ এলেন যে ওকে ঠেলতে হবে? আর তুই কোন দেশের মহারানী রে? এই নিজেদের মধ্যে ঝগড়া থামা দেখি। সর্বপ্রথম দোল খাবো আমি, আর ঠেলে দিবি তোরা। বাহ বাহ, কি মজা কি মজা! দাদু দোল খাবে, দাদু দোল খাবে। আজ দেখব গোপালের কেরামতি, কি করে গাছে উঠে দোল খেতে পারি। আমি আবার বলছি মহারাজ, গোপালের দ্বারা এই কর্ম হবে না, কারণ গোপালের কুরুং পারুং সব মুখে, তাই গোপাল আজ হারবেই। কি জানি বাবা, গোপাল কি করে হারবে? সে তো সবই পারে, তাই এটাও মনে হয় পারবে। তুমি চুপ করে তো সবা কই, সব সময় গোপালের হয়ে কেতন গেও না তো। সুপ্রভাত মহারাজ, আসুন আসুন। গোপাল, তুমি? আমি কিন্তু কথা রেখেছি মহারাজ। আমার পূর্বপুরুষদের মতো মহানন্দে গাছ থেকে দোল খাচ্ছি। শুধু পূর্বপুরুষদের থেকে আমার বুদ্ধি একটু বেশি বলে ওদের মতো গাছের ডালে না উঠে গাছের ডালে দোলনা লাগিয়ে দোল খাচ্ছি। মহারাজ ইচ্ছে করলে আপনিও আমার সঙ্গে দোল খেতে পারেন। যা চলে, গোপাল তো বুদ্ধির জোরে ঠিক আমাকে জব্দ করে দিল। কি মন্ত্রী, এ তো এককাল মাছি হয়ে গেল। বলি, এবার কি হবে? কি হলো মহারাজ? আরে বাবা, মন্ত্রী মশাইয়ের সাথে গুজুর গুজুর না করে দোলনায় দোল খান, খেলে শরীর মন সব হালকা হয়ে যাবে। না না, মানে আমি দোল খেতে পারবো না। কেন মহারাজ? বুদ্ধির খেলায় আমাকে খোল খাওয়াতে পারলেন না বলে মন খারাপ হয়ে গেল? হ্যাঁ, তুমি চুপ করো তো গোপাল। ঠিক আছে ঠিক আছে, তাহলে আর একটা মাত্র কথা বলেই চুপ করে যাব। মহারাজ, আপনার ওই সাধের ফলের বাগান তাহলে আমার পূর্বপুরুষদের দিয়ে দিচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, দেবেন দেবেন, তবে তবে আর একটা কাজ করে যদি দেখাতে পারো। বলেই দেখুন না, ঠিক পারবো। ভালো করে ভেবে বলো গোপাল, না পারলে কিন্তু মহারাজ তোমাকে এই কৃষ্ণনগর থেকে তাড়িয়ে দেবেন। আরে এত রহস্য না করে বলেই ফেলুন না কি কাজ। মহারাজ, তাহলে বলেই ফেলি। মন্ত্রী এবার হয়তো একটা জবরদস্ত কোনো মতলব এঁটেছে। বলে ফেলো বলে ফেলো মন্ত্রী, বলে ফেলো। কাল সকালের মধ্যে মহারাজ ও রাজ্যের পক্ষে সব থেকে বিপজ্জনক লোকটিকে আটক করে রাজসভায় এনে হাজির করতে পারবে? গোপাল হয়তো নবাবের কথা ভাবছে, আর তার সাথে এরকম করতে গেলে জামার খাবে না, বুঝবে তখন মজা। কি গোপাল, পারবে তো? এ তো খুব সোজা কাজ। কাল সকালেই তাকে বস্তাবন্দি করে নিয়ে আসবো আমি মহারাজ। তাহলেই তোমার পূর্বপুরুষ আমার ফলের বাগান পাবে। চলে এসো চলে এসো সবাই। আমিও কি আপনার সাথে আসবো মহারাজ? না, কচি খোকা সেজে যেমন দোল খাচ্ছিলে তেমন দোল খাও। বুদ্ধির পরীক্ষায় হারাতে না পেরে মহারাজের মাথাটা বড্ড গরম হয়ে গেছে দেখছি। শোন, তোদের সঙ্গে আমার কিছু কথা আছে। বলো।
আজ সকাল হতে না হতেই পেটে চাপ পড়েছে। এবার বস্তাবন্দি মন্ত্রীমশাইকে টেনে নিয়ে যেতে হবে। এই ও মারো, এই অর্থরা হেইও এই ও মারো, এই অর্থরা হেইও। আজ গোপাল সেই বিপজ্জনক লোকটিকে রাজসভায় এনে হাজির করবে। গোপাল যদি সেই বিপজ্জনক লোকটিকে ধরে আনতে পারে তাহলে আমাদের সকলের হাড় জুড়োয়। কিন্তু কিন্তু গোপালের এখনো দেখা নেই কেন? শুধু গোপাল কেন, মন্ত্রীরও তো দেখা নেই। এই নিন মহারাজ, আপনার আর আমাদের রাজ্যের পক্ষে সব থেকে বিপজ্জনক লোকটিকে বস্তাবন্দি করে নিয়ে এসেছি। রক্ষী, আদেশ করুন মহারাজ। বস্তার মুখ খুলে ভেতরের লোকটাকে বাইরে বের করো। এটা এটা আমার প্রতি কিরকম ব্যবহার হলো মহারাজ? আরে এ তো মন্ত্রী। ও গোপাল, গোপাল, এ তুমি কি করেছো? কেন মহারাজ, আপনার ও রাজ্যের পক্ষে সব থেকে বিপজ্জনক লোকটিকে ধরে এনেছি। আমি আমি কেন মহারাজের পক্ষে বিপদ হব? আসল বিপদ তো মুর্শিদাবাদের নবাব। হ্যাঁ, নবাবকে তবু চেনা যায়, কিন্তু আপনাকে তো চেনা যায় না মন্ত্রী মশাই। বন্ধু সেজে আপনি যে বহুবার মহারাজকে চরম বিপদে ফেলার চেষ্টা করেছেন তার প্রমাণ তো অতীতে আমরা অনেকবার পেয়েছি মন্ত্রী মশাই। কি মহারাজ, ঠিক বলছি তো? ওরে বাবা, গোপাল যে উল্টো চাল চেলে মন্ত্রীকে এইরকম বিপদে ফেলে দেবে এটা তো ভাবতে পারিনি। হ্যাঁ, মানে এটা হয়তো তুমি ঠিকই বলছো গোপাল, কিন্তু সাত সকালে এভাবে মন্ত্রীকে ধরে আনা কি তোমার উচিত হয়েছে বলো তো? হ্যাঁ, তার উপর সকালের ইয়েটাও করতে দেয়নি। মহারাজ, আমি আর এসবের মধ্যে নেই। এরপর গোপালের পেছনে লাগতে গেলে ও হয়তো আমাকে আকাশের তারা করে ছেড়ে দেবে। তবে বাবা, ওরে বাবা, কি প্রচন্ড বেগ আসছে! ওরে বাবা, আমি পালাই মহারাজ, আমি পালাই। ওহ, গোপালকে এবারও বুদ্ধি